এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় খবর, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় আজকে যে খবর ঘুম ভাঙা চোখে গোটা দেশ তথা গোটা রাজ্য তথা গোটা বিশ্ববাসী দেখেছে, তাতে একটাই প্রশ্ন যেটা সামনে উঠে আসছে যে কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটলো। এবং এ যাবৎকালে গত 6-8 মাসের মধ্যে আমরা যে বিমান দুর্ঘটনাগুলো দেখছি, পরপর এই বিমান দুর্ঘটনার খবর সামনে আসছে। এবং আজকে যে বিমানে চড়ে রওনা হয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, সেই বিমানে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? অ্যাভিয়েশন কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে ফগি ওয়েদার, দৃশ্যমানতা কম ছিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন পাইলট স্টার্ট করেছিলেন? এর পেছনে আর কি কি কারণ থাকতে পারে? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা। মিস্টার সিনহা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা, এবং একই সঙ্গে দর্শকদেরকে জানাবো যে মিস্টার সিনহা ভারতীয় বায়ুসেনায় MiG-21, MiG-29 ওড়ানোর অভিজ্ঞতা তার রয়েছে। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, শুরুতে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে আপনার কি মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলছে? তো আজ সকালে আমরা জানতে পেলাম এই ট্র্যাজিক নিউজটা কি মিস্টার শরদ সিং, ডেপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্রের ডেথ হয়ে গেছে। এটা অনেকই ট্র্যাজিক নিউজ হচ্ছে। এই যে এখন প্রিলিমিনারি যা নিউজ আমরা পাচ্ছি, ওতে তো এটাই বলা যাচ্ছে কি ওখানে ফগ ছিল আর পাইলটরা একটু রিলাক্টেন্ট ছিল। ওরা বলছিল কি ওয়েদারটা খারাপ আছে, কেন কি লাস্ট যে ট্রান্সমিশন ওরা করেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বারামাতিতে, ওতে বলেছে কি ওয়েদারটা খারাপ ছিল। ওর পরেও যদি ও চেষ্টা করেছে ল্যান্ডিংয়ের জন্য, ফার্স্ট টাইম গেল হলো না, তারপর সেকেন্ড টাইম ও গেছে ল্যান্ড করতে, তখন বোধহয় কোনো হিল এরিয়াতে ও টাচ করে গেছে উইংটা, যার জন্য এটা ক্র্যাশ করে গেছে। তো এটা কেন হয়েছে এখন ইনভেস্টিগেশনের পরেই বোঝা যেতে পারে কি ব্যাড ওয়েদার থাকতেও পাইলট কেন গেল ওখানে। স্যার, যেটা প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে নোজ ডাইভ করেছে এই বিমানটা, কারণ সামনের দিকটা পুরো পুড়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। একটা প্রশ্ন আপনার কাছে যে কেন ল্যান্ড করার সময় বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনাগুলো ঘটে? আপনি দেখবেন যে ফ্লাইং এ যত অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট ল্যান্ডিং এর সময় হয়। কেন কি দুটো আলাদা আলাদা মিডিয়াম, আমরা ফ্লাইং থেকে একটা গ্রাউন্ডে আসছি, তো এই মিডিয়ামটাকে কন্ট্রোল করা at হাই স্পিড একটু ডিফিকাল্টি হয়। তো 90% অ্যাক্সিডেন্ট ল্যান্ডিং এর টাইমে হয়, অ্যান্ড 7 to 8% টেক অফের টাইমে, আর 1-2% ক্রুজ টাইমে, যখন আমরা হাওয়াতে ফ্লাইং করছি। তো এই যে ল্যান্ডিং টাইমটা সবচেয়ে ক্রুশিয়াল হচ্ছে কোনো পাইলটের জন্য, অ্যান্ড এই সময় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টটা হয়। তো আজকে অ্যাক্সিডেন্টটাও ল্যান্ডিং সময়ই হয়েছে। ওটা তখন ইনকোয়ারি করবার পরেই বোঝা যাবে কি কেন হয়েছে অ্যাক্সিডেন্ট। আমরা যেটা দেখতে পেলাম যে এমার্জেন্সি গেটটা কিন্তু খুললো না, বন্ধ অবস্থাতে রয়েছে। আমি একটু জানতে চাই এই যে এমার্জেন্সি গেটের ফাংশনটা কি? এটা কি খুলে যায় কোনো রকম কোনো ক্র্যাশ করার কোনো রকম আশঙ্কা তৈরি হলে বা এইরকম কোনো পর্যায়ে পৌঁছে গেলে এমার্জেন্সি গেটের রোলটা কি? এমার্জেন্সি গেটটাও নাম দিয়ে বোঝা যাচ্ছে কি ওটা এমার্জেন্সি সময় ওটা খোলা যাবে, কিন্তু ওটা এমার্জেন্সি গেটটা দুদিক থেকেই খোলা যেতে পারে, ভিতর থেকেও খোলা যেতে পারে, বাইরে থেকেও খোলা যেতে পারে। বাট ভিতর থেকে তখনই খোলা যেতে পারে যদি ভিতরে কেউ জানতো আছে। যদি কেউ সবাই মরে গেছে ইয়া সিভিয়ারলি ইনজার্ড আছে, তো ওরা তো খুলতে পাবে না, তখন বাইরে থেকে ওটাকে কেটে বার করতে হয়। গেটটাকে কাটতে হয় বাইরে থেকে, তো ওর জন্য একটা কোয়ালিফাইড লোক চাই ওটাকে বার করবার। কেউ যদি কোয়ালিফাইড নাই তো গেটটাকে খোলা যেতে পারে না বাইরে থেকে। কেন যদি একটা ক্রাইসিস যদি গেটটা খুলে যায়, তাহলে তো সব লোকরা বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গেলে হতে পারে ওরা মারা যেতে পারে। ভিতরে সেফটি বেশি চান্স আছে, বাইরে পড়ে গেলে সামথিং লাইক যেতে আমরা ড্রাইভিং করি কারটাকে আমরা লক রাখি গেটটা, থেকে অ্যাক্সিডেন্ট হলে গেটটা অটোমেটিকলি খোলে না। যদি খুলে যাবে প্যাসেঞ্জার তো বাইরে পড়ে যাবে, বাইরে পড়ে গেলে তো বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স, ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। ভিতরে থাকলেই ওরা ঠিক করে। পাইলট তো সবার আগে বুঝতে পারেন যে ফ্লাইটটা ক্র্যাশ করতে যাচ্ছে বা ফ্লাইটটা বিপদে পড়েছে, তাহলে তখন তার পক্ষে কি এই গেটটা খুলে দেওয়া সম্ভব? সেই টেকনিক্যাল সুইচটা কার কাছে থাকে? প্যাসেঞ্জার সাইডেই থাকে, পাইলটের কাছে থাকে না ওটা। তো ভিতর থেকে যে কোয়ালিফাইড থাকে ক্রু, কেবিন ক্রু যে থাকে ওখানে, ছেলে या মেয়ে যে সার্ভ করে, ওরা ট্রেন থাকে এটা এমার্জেন্সি ডোরটাকে খুলবার জন্য। বা যদি ওই সিরিয়াসলি ইনজার্ড হয়ে যায়,
তাহলে তো ওটা কিন্তু ক্র্যাশ মুশকিল আছে করার কেউ- আগে স্যার আপনার কাছ থেকে জানবো, ক্র্যাশ বা এরকম ধরনের কোনো বিপদ আসলে তো মেডে কল করা হয়, যেটা আমরা জানি। তো তখনই কি এমার্জেন্সি গেটটা খুলে দেওয়া সম্ভব ছিল না? কোনো ক্রু বা কোনো মেম্বার যারা ছিলেন সেখানে, তাদের পক্ষে সেই সময়টা কি পাওয়া যায় না? কতক্ষণ সময়ের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে যায়, বোঝার কতক্ষণের তো মধ্যে? এটা তো ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়, ফ্লাইংটা অনেকই ফাস্ট। আর যখন ক্র্যাশ করছে পাইলট লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করে প্লেনটাকে বাঁচাবার জন্য। ও কখনো এটা ভাবে না কি প্লেনটা ক্র্যাশ করে গেলে সব শেষ হয়ে যাবে। ও চেষ্টা আচ্ছা। করছিল কি প্লেনটাকে আমি বাঁচাই আর সবই প্যাসেঞ্জারকে বাঁচানো, দিস দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে পাইলটের। তো ও চেষ্টা করছিল। আর যখনও গেটটা কখনো হাওয়ায় খোলা যেতে পারে না, এটা ক্র্যাশের পরেই খোলা যেতে পারে। আগে থেকে যদি খুলে দিলে তো প্যাসেঞ্জার বাইরে পড়ে যাওয়ার চান্স থাকবে। এই জন্য ওটা কখনো হাওয়াতে খোলা হয় না, সবসময় গ্রাউন্ডে আসবার পরেই খোলা হয়। ঠিক। আমরা যে বিমানটাতে আজকে উঠতে দেখেছিলাম, মানে যে বিমানটা আজকে ফ্লাই করেছিল মুম্বাই থেকে বারামতির দিকে, সেই এয়ারক্রাফটের টাইপটা হচ্ছে লিয়ারজেড 45 XR, টাইপ কোড LJ45, এয়ারক্রাফট রেজিস্ট্রেশন হচ্ছে VTSSK, আর অপারেটর হচ্ছে VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। এই যে প্লেনটা যেটা আমরা দেখাচ্ছি, আমাদেরকে যদি একটু বলেন যে এর বৈশিষ্ট্যটা কি? এইটা তো একজন ভিভিআইপি অজিত পাওয়ার, তিনি যখন ট্রাভেল করছেন অবশ্যই এটা একটা ভিভিআইপি ফ্লাইট হবে, এটা খুব স্বাভাবিক। এর স্পেসিফিকেশনগুলো কি এবং নিরাপত্তার জন্য কি আলাদা করে কোনো ব্যবস্থা হয়েছে এর? এগুলো সব চার্টার এয়ারক্রাফট হচ্ছে। যত এরা ভিআইপি থাকে এরা চার্টার এয়ারক্রাফট হায়ার করে। আর এগুলো লিয়ারজেট অনেকই ফেমাস একটা ভিআইপি এয়ারক্রাফট আছে, চার্টার এয়ারক্রাফট, চার্টার এয়ারলাইন্স এগুলো ফ্লাই করে। এই যে ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড আছে, চার্টার এয়ারক্রাফট অনেক প্রচুর আছে এর কাছে। আর সব ভিআইপি কে এরা রেন্টে দেয়। তো ন্যাচুরালি এগুলো অনেক ভালো এয়ারক্রাফট হচ্ছে। এরা ফ্লাই করতে পারে 51,000 ফিটে হাইটে। আর রেঞ্জগুলো অনেক প্রচুর আছে, 3,000 কিলোমিটার পর্যন্ত এটা যেতে পারে অ্যাট ওয়ান গো। আর এতে 8টা থেকে 9টা প্যাসেঞ্জারও বসতে পারে এতে, প্লাস ইনক্লুডিং 2 পাইলটস। এটাই এর আছে মেইনলি এটা। আর মেইনটেনেন্সের বিষয়টা যদি একটু বলেন, যে এগুলো মেইনটেনেন্স কিভাবে করা হয়, বা যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সেটা কিভাবে বোঝা যায়, বা কিভাবে এটা দেখাশোনা হয়, মানে মেইনটেনেন্সটা কিভাবে হয়? এয়ারক্রাফটে 3 রকমের সার্ভিসিং হয়, যার মেনটেনেন্স করা হয়। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। তো ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইনটা আমরা নিজের কান্ট্রিতেই করিনি, যে আছে ভিএসআর ভেঞ্চার্স। ফার্স্ট লাইনটা তো নিজের লোকালি যেখানে এয়ারক্রাফট পার্ক আছে ওখানেই হয়ে যায়। সেকেন্ড লাইনটা এরা কোনো জায়গায় থাকে, মুম্বাই অর দিল্লি, যেখানে এদের নিজের কোম্পানি আছে ওখানে ওটা হয়ে যাবে। আর থার্ড লাইনটা যে মেজর সার্ভিসিং হচ্ছে, এটার জন্য যেখান থেকে এটা অরিজিন হয়েছে, যেমনি এটা কানাডিয়ান আর আমেরিকান এয়ারক্রাফট, তো ওখানে পাঠানো হয়। তো ফার্স্ট লাইনটা তো এভরিডেই হয়, সেকেন্ড লাইনটা মেবি আফটার 3-4 মাসে একবার করতে হয়। অ্যান্ড যে